শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রতিদিনের মতোই আজকে প্রথমে দেখে নেব, এক নজরে দেখে নেব যে আজকে কোন কোন ইস্যুগুলো নিয়ে আলোচনা করব বেঙ্গল লাইনে। আজকে আমাদের প্রথম ইস্যু হাওড়া জুড়ে এত্তা জঞ্জাল, ধসেছে ঘর, এবার বাস খাঁচায়। এই নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের বেঙ্গল লাইনের প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু থাকছে বোমা বারুদের বাংলা, বহরমপুরে বোমায় বিদ্ধ শৈশব। অন্যদিকে নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র ভান্ডারের হদিশ। এরই পাশাপাশি দেগঙ্গায় আমরা নজর রাখবো মিষ্টির বাক্সে জোড়া বোমা। বেঙ্গল লাইনের তৃতীয় ইস্যু কলকাতা, আয়কর অফিসার সেজে প্রতারণার অভিযোগ। দ্বিতীয় পক্ষের স্ত্রীর ফন্দিকে সর্বশান্ত প্রমোটার। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু তে আমরা অবশ্যই নজর রাখবো। আমরা প্রথমেই যেটা নিয়ে নজর রাখবো হাওড়া নিয়ে, এবং আপনারা জানেন যে হাওড়ায় বেশ কয়েকদিন যাবতই কিন্তু জল সংকট নিয়ে সমস্যায় দুর্ভোগে ভুগেছেন সাধারণ মানুষ, এবং এরপরে আবার নতুন করে যে সমস্যা উদয় হয়েছে তা হচ্ছে আবর্জনা। এই আবর্জনা অর্থাৎ জঞ্জাল কোথায় ফেলবে সাধারণ মানুষ? আমরা দেখেছি যে বেলগাছিয়ার ভাগাড়ে কিন্তু জঞ্জাল ফেলা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। এবার সেই জঞ্জাল কোথায় ফেলা হবে সেখানে আমরা জানি যে পুর প্রশাসক তিনি জানিয়েছিলেন যে এই জঞ্জাল কিন্তু আড়ুপাড়ায় ফেলা হবে। কিন্তু আজকে সকালে যে পরিস্থিতি আমরা দেখলাম যে সেখানে গিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বাধা দেয় সেই জঞ্জাল ফেলতে, সেই আবর্জনা সেখানে ফেলা যাবে না, এরকম কিন্তু একটা বিক্ষোভও শুরু হয়। এরপরেই কিন্তু আমরা দেখলাম যে এই জঞ্জাল কোথায় ফেলা হবে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা গেছে যে কলকাতার ডাম্পিং গ্রাউন্ডে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই ডাম্পিং গ্রাউন্ডে আদেও ফেলা যাবে কিনা এই জঞ্জাল, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। অন্যদিকে এই যে যারা বিপর্যস্ত মানুষ তারা কোথায় থাকবেন এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন দানা বেঁধেছে। যদিও ইতিমধ্যেই আপনাদের বলবো যে বেলগাছিয়ার বিপর্যস্ত বাসিন্দাদের রাখার জন্য নিয়ে আসা হয়েছে কন্টেনার। সেই কন্টেনারগুলো লোহার কন্টেনার। এই গরমের মধ্যে এই লোহার কন্টেনারে সাধারণ মানুষ সেটা বসবাসযোগ্য হবে কিনা সাধারণ মানুষের জন্য তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। একদিকে হাওড়ায় জঞ্জাল জট, অন্যদিকে কন্টেনার বিতর্কও কিন্তু সামনে এসেছে। সেখানে স্থানীয় মানুষ দাবি জানাচ্ছে, তারা স্থায়ী আশ্রয়ের দাবি জানাচ্ছে, সেইখানে স্থায়ী সমাধানের তারা দাবি জানাচ্ছেন। সেই লোহার কন্টেনারে তারা থাকতে পারবেন না গরমের মধ্যে, এ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এদিকে জঞ্জাল কোথায় ফেলা হবে তা নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো সমাধান এখনো অবধি বেরিয়ে এলো না। শান্তনু, দেখো, মূলত যদি জঞ্জাল সাফাইয়ের ব্যাপারে বলা হয়, যেহেতু বেলগাছিয়া ভাগাড়ে জঞ্জাল ফেলা বন্ধ রাখা হয়েছে, তার বিকল্প উপায় হিসেবে হাওড়ার জগাছা এলাকায় আড়ুপাড়ায় সেখানে জঞ্জাল ফেলার ব্যবস্থা করা হয়। কিন্তু আজ সকাল থেকে যখন সেখানে জঞ্জাল ফেলার জন্য গাড়ি পৌঁছয় জঞ্জাল নিয়ে, সেখানকার স্থানীয়রা বাধা দেয়, আপত্তি জানান, এবং দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে পুলিশের সঙ্গে। যদিও কর্পোরেশনের কোনো আধিকারিক বা কোনো কর্পোরেশনের কোনো মুখ্য প্রশাসক মণ্ডলী বা প্রশাসককেও দেখা যায়নি। কেবলমাত্র পুলিশ এবং যারা নাগরিক এই তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং তাদের সঙ্গেই বাকবিতণ্ডা চলে। কার্যত সাধারণ মানুষের আপত্তিতে সেখানে সেই আবর্জনা ফেলা বন্ধ হয়ে যায়। এবং পরবর্তীতে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে যেটা জানানো হয় যে কলকাতা কর্পোরেশনকে জানানো হয়েছে বিষয়টা। জানানোর পরে সেখানকার কলকাতার মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিম তিনি অনুমতি দিয়েছেন আপাতত কলকাতা ডাম্পিং গ্রাউন্ডে হাওড়ার যেসব আবর্জনা সেগুলো ফেলা ব্যবস্থা করা হোক। সেই মতো আগামীকাল থেকে সেইভাবে মুভ করবে কলকাতায়। এদিকে যে ডাম্পিং গ্রাউন্ড এরিয়ায় বেলগাছিয়া এলাকায় যে বিপর্যয় নেমে এসেছে, সেই বিপর্যয় আজকে প্রায় 7 দিন হয়ে গেল। সেখানকার মানুষের কিন্তু একই অবস্থা রয়েছে, অর্থাৎ চালচুলো নেই, যাকে বলে ঘর ছাড়া। সেখানে ত্রিপল খাটিয়ে রাস্তার ওপরে দিনরাত কাটাতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। সেই সঙ্গে একেবারে নির্দিষ্ট সেই এলাকায় জল নেই, পানীয় জল নেই,
খাবার নেই, খাওয়ার বলতে তারা ঘরদোর নেই, রান্না করতে পারছেন না, যে বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্লাব থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেইভাবে চলছে। পানীয় জলও যেইভাবে সরবরাহ করা হচ্ছে এবং কর্পোরেশন থেকে যে জলের গাড়ি পাঠানো হচ্ছে সেইগুলো দিয়ে তাদের জলের চাহিদা মেটাতে হচ্ছে এবং খাবার ক্যাম্প থেকে যারা ক্যাম্প করেছেন সেখান থেকে তারা খাবার খাচ্ছেন। কিন্তু যেখানে থাকার বিষয়ে যে প্রশ্নটা উঠেছিল যে তাদের মাথা গোঁজার জন্য স্থায়ী একটা বাসস্থানের প্রয়োজন আছে, যদি এই এলাকা সংস্কারের জন্য এলাকা ছাড়তে হয়, যাদের ঘরবাড়ি ভেঙেছে তারা যাবে কোথায়? অস্থায়ীভাবে কোনো স্কুল বা ক্লাবে রাখা হলেও অনেকেই যেতে চাইছেন না, কারণ তাদের আসবাবপত্র, ঘরের জিনিসপত্র সেখানে পড়ে রয়েছে। অনেকে একসঙ্গে সেইভাবে সেখানে তাদের কারণ পড়াশোনার বিষয় রয়েছে, সেই নানান কারণে অনেকেই আবার আশঙ্কিত স্থানীয় মানুষজন। আমি যেটা বলছিলাম শান্তনু, যে এই যে কলকাতার ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলার নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম, এই বাড়তি চাপ, আবর্জনার যে বাড়তি চাপ, এটা কি নিতে পারবে কলকাতা? এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে তুমি যেমনটা জানাচ্ছিলে যে জঞ্জাল যন্ত্রণা, একদিকে মানুষ, সাধারণ মানুষ তারা কোথায় থাকবেন সে নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। সেখানে কন্টেনার আনা হয়েছে, কিন্তু সেটাই লোহার কন্টেনার, গরমে তারা থাকবেন কি করে? তারা একটা স্থায়ী আস্থানা চাইছেন যেখানে তারা মাথা গুঁজতে পারবেন, কারণ বহু মানুষই আমরা বেশ কয়েকদিন ধরেছি জল নেই, বিদ্যুৎ নেই, মাথার ছাদ নেই, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গেছে। শান্তনু, দেখো, এখানে দুটো পয়েন্ট তোমাকে একটু বলে দিই। জঞ্জাল নিয়ে যদি বলা হয়, কলকাতা কর্পোরেশন যেহেতু অনুমতি দিয়েছে, কলকাতা কর্পোরেশন তারা কোথায় কোন ডাম্পিং গ্রাউন্ডে হাওড়ার আবর্জনা ফেলবেন বা সেখানে আদৌ ফেলা যাবে কিনা সেটা কলকাতা কর্পোরেশন বা মেয়র যিনি অনুমতি দিয়েছেন তারা বুঝবেন। তবে নির্দিষ্ট চিন্তা ভাবনা করেই তবে হয়তো হাওড়াকে জানিয়ে হাওড়া সেই মতো হাওড়া পক্ষ থেকে সেখান থেকে পাঠানো হবে। কিন্তু যেখানে বাসস্থানের যে বিষয়টা, সেই বাসস্থানের ক্ষেত্রে আপাতত যেটা দেখা গেছে যে 7টা কন্টেনার আনা হয়েছে, লোহার কন্টেনার, যাতে সেই লোহার কন্টেনার রাখা হয়েছে বেলগাছিয়া যে ভাগাড় অঞ্চলের একটু পাশেই, সেখানে একটি ক্লাব, সেই ক্লাবের বড় মাঠ, সেই মাঠে পরপর 7টা কন্টেনার রাখা হয়েছে এবং সেখানে মাপজোক চলছে, ঘরের মাপ নেওয়া হচ্ছে। অর্থাৎ কন্টেনারের ভেতরে যা মেপে দেখা যাচ্ছে, যারা মাপছিলেন তারা জানালেন যে গড়ে 200 স্কোয়ার ফিট জায়গা বেরোচ্ছে, অর্থাৎ 15/19 এইরকম, 15/17 এইরকম সব বেরোচ্ছে। অর্থাৎ অ্যাভারেজ যদি বলা হয় স্কোয়ার ফিটে প্রায় 200 স্কোয়ার ফিটের মতো জায়গা বেরোচ্ছে একটা কন্টেনারে। এই কন্টেনারের এক মুখ খোলা থাকে এবং একমুখী দরজা থাকলেও পেছন দিকে আর একটা দরজা করে দেওয়া হবে। পাশাপাশি দুটো ওয়ালের, সাইডের দুটো ওয়ালের 8টা জানালা করে দেওয়া হবে। প্রয়োজনে হয়তো আলো বা পাখার বন্দোবস্ত হলেও হতে পারে। এটা তো আমরা বুঝলাম, এটা আমরা দেখেছি সকাল থেকে এরকম একটা নির্দেশ এসেছে, কন্টেনার এসেছে, কিন্তু এই কন্টেনার আদৌ বসবাসযোগ্য কিনা মানুষের, কিংবা এরকম একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি খাঁচায় পুরতে চাইছে প্রশাসন? সাধারণ মানুষের বসবাসযোগ্য যে কন্টেনার আনা হয়েছে সেটা কি আদৌ বসবাসযোগ্য? শান্তনু, কি বলছেন সাধারণ মানুষ, একবার নজর রাখবো। তাদের রাখার বন্দোবস্ত করা হবে। আপনার কি ঘর ভেঙেছে? হ্যাঁ। কি হয়েছে আপনার ঘরে? আমার ঘরে হঠাৎ করে জলের পাইপটা ফাটলো, হয়তো পাকা টাকা লাগানো হবে বলছে, তাতে রাখার ব্যবস্থা করা হচ্ছে আপাতত। কি বলবেন, কিভাবে দেখছেন? এইটা তো শুনেছি শুধু কন্টেনার আনা হয়েছে, ওর মধ্যে রাখা যাবে। কজন পরিবারকে রাখা হবে একটা কন্টেনারে, এটা আমাদের কাছে কোনো খবর নেই। একদিকে এত গরম, না বলছি যে 10 থেকে 15, ওখানে 12-15 জন ধরবে, কিন্তু কতজনকে রাখা হবে, কিভাবে রাখা হবে? যারা পড়াশোনা করে, রিসেন্টলি 28 তারিখে আমার মেয়ের পরীক্ষা, কলেজে পরীক্ষা, ছোট মেয়ের, বড় একটা মেয়ে 25 বছর মেয়ে। ওই কন্টেনারে 5টা পরিবারের সঙ্গে আমি ইয়াং মেয়েকে রাখতে পারি না, এটা খুব দায়িত্বের ব্যাপার। হ্যাঁ, আমি ওই জন্য নিজের আত্মীয় স্বজন বাড়িতে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। ডিসি সাহেব কি বললেন শুনে? ডিসি সাহেব শুনে বলেছেন ঠিক আছে, বলেছেন আপনি ঘরে থাকবেন না। হ্যাঁ, আমি থাকি না, সারাদিন এখানে থাকি। মানে স্থানীয় মানুষ তারা বলছেন কারোর মেয়ের পরীক্ষা, কারোর কোনো পড়াশোনার কিছু রয়েছে বা যা কাজ, তাহলে কোথায় থাকবেন? আরো একজনের বক্তব্য শোনাবো আপনাদের। মাঠের কাছে কন্টেনার জন্য আমাদের কিছু জানা নেই। আমাদেরকে বলে গেছে ক্লাবে মানে রাত্রিরে এখানে থাকতে হবে, অনেক রিস্কের ব্যাপার। ওখানে যারা আছে বলছে যে প্রশাসন থেকে বলছে
ওই কন্টেনার কেটে 4টে জানলা 2টো দরজা বানিয়ে দেওয়া হবে, আর ওখানে গড়ে 12-15 জন একটা কন্টেনারে থাকতে পারবে। মানে ওই কন্টেনারে আপনাদের যাদের বাড়ি ভেঙে গেছে থাকা সম্ভব আছে? এই গরমে একটা কন্টেনার কত বড় হয়, ওর মধ্যে আবার মানুষজন থাকবে, ওর মধ্যে তো তবে তো জানবার থাকবে লাগছে, কন্টেনারের মধ্যে তো থাকা যাবে না। শান্তনু, যেখানে বলা হচ্ছে যে কন্টেনারে কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা রাখা হচ্ছে, সেখানে বলা হচ্ছে দরজা জানলার ব্যবস্থা করে দেয়া ভেন্টিলেশনের জন্য, এবং সেই সঙ্গে থাকবে আলো পাখার ব্যবস্থাও। কিন্তু এরকম ভাবে কন্টেনারে কি একজন মানুষ থাকতে পারে তার পরিবারকে নিয়ে? সেটা কি সম্ভব শান্তনু? সেখানে বলা হচ্ছে যে খাঁচায় পড়ার মতো অবস্থা হচ্ছে সাধারণ মানুষকে। দেখো, একেবারেই সাধারণ মানুষের যেটা বক্তব্য, সেখানকার যারা ঘর ছাড়া তারা বলছেন যে এই যে কন্টেনারে যদি রাখা হয়, এই যে ভাবনা চিন্তা, তারা প্রশ্ন তুলছেন, আমরা কি গরু ছাগল? একদম সরাসরি এই ভাষা তারা ব্যবহার করছেন, আমরা কি গরু ছাগল যে কোনো রকমে একটা বাক্সে ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠুসে দেওয়া হচ্ছে, ঠিক এই ভাষা তারা ব্যবহার করছেন। অর্থাৎ যে মাল বহনকারী যে কন্টেনার, সেই মাল বহনকারী লোহার বাক্সে হয়তো ভেন্টিলেশন সিস্টেম করে দিল, সেই লোহার বাক্সে তাদের পুড়ে দেওয়া হচ্ছে, এমনটাই তারা মনে করছেন। এবং তারা বলছেন যে এখানে থাকার থেকে আমরা যেখানে আছি সেখানেই থাকবো, আমাদের জিনিসপত্র যাবে কোথায়, আমরা কিভাবে থাকবো? আর একসঙ্গে 12 জন 15 জন যদি একটা কন্টেনারে থাকি, তাহলে সেখানে কার ফ্যামিলি কার সঙ্গে কিভাবে থাকবে? সেখানে প্রাইভেসির যে বিষয়গুলো থাকে, অন্তত ঘুমোবার সময়টা প্রাইভেসির যে বিষয়, সেখানেও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ কোনো রকমের দায় সারা ভাবে তাদের একেবারে সেই পণ্য মানে মাল ভেবে সেই মাল ঠাসার মতো গোডাউন কন্টেনারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শান্তনু, অন্যদিকে শান্তনু, এ তো গেল কন্টেনারের বিষয়, এবং যন্ত্রণা সেখানে জঞ্জাল কোথায় রাখা হবে সে নিয়ে এখনো সমাধান সূত্র বেরোয়নি। তার উপর কলকাতার ডাম্পিং গ্রাউন্ডে রাখার একটা নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেখানে কলকাতার ডাম্পিং গ্রাউন্ড সেই চাপটা নিতে পারবে কিনা এ নিয়েও একটা প্রশ্ন সামনে আসছে। দেখো, ডাম্পিং গ্রাউন্ডে কলকাতায় কি কন্ডিশন, সেটা কলকাতার মেয়র বা কলকাতা পুরসভা বলতে পারবে। তারা যখন সিদ্ধান্ত দিয়েছেন, তারা তাদের ভাবনা থেকে সিদ্ধান্ত দিয়েছেন। যেহেতু হাওড়ায় এই জায়গাটা তোমাকে বলে রাখি, একটু যদি পলিটিক্যালি ভাবা হয়, এইখানে যে এলাকায় ডাম্পিং গ্রাউন্ডটা ছিল বেলগাছিয়া, এটা নর্থ হাওড়া, উত্তর হাওড়া অঞ্চলের, অর্থাৎ থানা হিসাবে যদি বলা হয় লিলুয়া, উত্তর পোর্শন। আর যেখানে আড়ুপাড়া, সেটা শিবপুর বিধানসভা কেন্দ্র। যখন জেলা প্রশাসনের মিটিং হয় যে এই বেলগাছিয়া ভাগাড়ে যদি ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা না ফেলা হয়, তাহলে কোথায় ফেলা হবে, বিকল্প হিসাবে আড়ুপাড়ার এই জায়গাটা সিদ্ধান্ত হয়। সেখানে বিধায়করা উপস্থিত ছিলেন, অর্থাৎ শিবপুর বিধানসভার বিধায়ক এবং উত্তর হাওড়ার বিধায়ক সহ জেলা প্রশাসন নিয়ে কোনো স্থায়ী সমাধান সূত্র আদৌ কি বেরোলো? কারণ আমি বারবারই যে প্রশ্ন রাখছি যে কলকাতার আবর্জনা, যে কলকাতায় সেই আবর্জনা ফেলা হবে ডাম্পিং গ্রাউন্ডে, সেই বাড়তি চাপ নেওয়া যাবে কিনা, এবং তাহলে কি চাপ বাড়তে চলেছে কলকাতার আবর্জনাতেও, সেই প্রশ্নই কিন্তু উঠে আসে। আপাতত ধন্যবাদ শান্তনু তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। এবার আমরা পরবর্তীতে বেঙ্গল লাইনে যে ইস্যুতে নজর রাখবো, বহরমপুরে বোমায় বিদ্ধ শৈশব, নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র ভান্ডারের হদিশ, দেগঙ্গায় মিষ্টির বাক্সে জোড়া বোমা। বেঙ্গল লাইনে একটা ব্রেক নিয়ে এই ইস্যু নিয়ে ফিরছি, অবশ্যই সঙ্গে থাকুন। বেঙ্গল লাইনে এবার যে ইস্যুর দিকে নজর রাখবো, একেবারে জেলায় জেলায় বোমা লাশ পালনের ঘটনা ঘটছে। কোথাও বোমা উদ্ধার, কোথাও অস্ত্র ভান্ডারের হদিশ। একেবারে গোটা রাজ্য জুড়েই জেলায় জেলায় কোথাও বোমায় বিদ্ধ শৈশব। বহরমপুরের ঘটনা মুর্শিদাবাদের, অন্যদিকে নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র ভান্ডারের হদিশ। এরই পাশাপাশি দেগঙ্গায় মিষ্টির বাক্সে জোড়া বোমা। কোথাও উদ্ধার বোমা, কোথাও অস্ত্র উদ্ধার। আপনাদের প্রথমেই নিয়ে যাব মুর্শিদাবাদের বহরমপুর। সেখানে একেবারে সেই ঘটনা ঘটলো যেখানে একজন শিশু বোমাকে বল ভেবে বাড়িতে নিয়ে গেল এবং বাড়িতে গিয়ে বিস্ফোরণ ঘটলো। এই মুহূর্তে শিশুটি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা এই ছবি নির্বাচনে দেখে থাকি
কিন্তু যা শুরু হয়েছে সেখানে কোনো নির্দিষ্ট সময়ও নেই। ভোট বলে কিছু নয়, ভোট বড় বালাই, কথা বলা যাচ্ছে না। এখানে বলতেই হচ্ছে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, অহরহ ঘটছে। আপনাদের প্রথমে দেখাবো মুর্শিদাবাদের বহরমপুর এর ছবি। সেখানে বোমার আতঙ্ক, ইতিমধ্যে একজন শিশু জখম হয়েছেন। তাহলে কোথা থেকে আসছে এই সব বোমা, কারা মজুত করছে এই বোমা এবং কি জন্য মজুত করা হচ্ছে? তাহলে কি দুষ্কৃতী রাজ চলছে? দুষ্কৃতীরা কতটা বেপরোয়া হয়ে উঠছে? আমরা কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, যে ঘটনা ঘটছে, কারা এইসব বোমা মজুত করছে, কি কারণে, এই প্রশ্নই তো সামনে আসছে রফি। হ্যাঁ দেখো, একেবারেই মুর্শিদাবাদের নিয়াল্লিশ পাড়ার গোয়ালজানের পঞ্চায়েতের অধীনে বহরা গ্রাম, সেই গ্রামেরই এই ঘটনা। সেই গ্রামেই এই যে বোম একটা বাগানে রাখা ছিল এবং বাচ্চারা খেলতে গিয়েই সেখানে ব্যাগে বোম ছিল, সেই বোম ব্যাগটি হাতে করে নিয়ে আসে এবং তারপরেই এই ঘটনা ঘটে। তবে এই যে বোম যে কারা এখনো পর্যন্ত এই যে কারা মজুত করছে, এটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। তবে পুলিশ পুরোপুরি তদন্ত শুরু করেছে। তবে নির্বাচনের যে কথাটা তুমি বললে, সেই নির্বাচনের কোনো খবরই নেই। এর আগেও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বোমা ব্লাস্ট হয়েছে, বোমা উদ্ধার হয়েছে, অনেক কিছুই। তবে পুলিশ প্রশাসন জানে যে কোথা থেকে এই বোমা কারা মজুত করছে, কিন্তু এখনো পর্যন্ত যে সঠিক কারা এই যে বোমা তারা মজুত করেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে এই যে বোমার এই যে বোমা বিস্ফোরণ, এই বিস্ফোরণে শিশু থেকে শুরু করে বালক এবং মধ্যবয়স্ক লোক থেকে অনেকেই এই বোমার বিস্ফোরণে জখম হচ্ছেন। ইতিমধ্যে এই যে বহরা গ্রাম, বহরমপুর থানার অধীনে বহরা গ্রাম, সেখানেই আজকের এই ঘটনায় একটি বালক, 11 বছর বয়সের বালক সাকিবুর রহমান। মুর্শিদাবাদে বারবার এই ঘটনা ঘটছে, তুমি যেমনটা জানাচ্ছিলে, যে বলছিলে, আমরাও দেখেছি বারবার মুর্শিদাবাদে এই ঘটনা ঘটছে এবং বারবার এই বোমা বল ভেবে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে, বোমাকে বল ভেবে সেখানে শিশু জখম হচ্ছে। এবং তারপরে আমরা দেখেছি যে শাসক দলের নেতারা তারা আশ্বস্ত করছেন যে এই সমস্যার সমাধান হবে, কিন্তু আদৌ এই সমস্যার সমাধান হচ্ছে না, সেই একই ছবি দেখা যাচ্ছে। তাহলে নাগরিক নিরাপত্তা বলে তো কিছুই নেই রফি। না, নাগরিকের নিরাপত্তা বলে কিছুই নেই। বিভিন্ন জায়গাতেই বোমা উদ্ধার হচ্ছে। সব দলেরই যারা কর্মীরা রয়েছেন তারা আশ্বস্ত করছেন যে কারা এই বোমা মজুত করছে, কি কারণে মজুত করছেন, তারা সমস্ত কিছুই তারা বলছেন যে আমরা পুলিশ প্রশাসন আছে, পুরো বিষয়টা তারা দেখছে, তারা কারা এইসব বোমা কারা মজুত করছেন তারা সবকিছুই তারা খতিয়ে দেখছেন। কিন্তু এখনো পর্যন্ত যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এইরকম ঘটনা ঘটেছে, ভোট না হলেও মুর্শিদাবাদে যে বোমার যে স্তূপ মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকেই মুর্শিদাবাদ থেকে এই ধরনের বোমা উদ্ধার হচ্ছে। তবে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত এই যে ঘটনা, এই বোমা উদ্ধার, তাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি যে কারা এই বোমা কি কারণে মজুত করছে। কিন্তু ক্রমশ কিন্তু আমরা অহরহ দেখছি এই ঘটনা যেমন ঘটছে তেমন ভাবে নেতা নেত্রীদের প্রতিশ্রুতির বাণও ছুটছে, কিন্তু বল ভাবা হচ্ছে, বোমা ফাটছে, এই ঘটনা ঘটছে। একদম আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যে অহরহ এই ঘটনা ঘটছে। মুর্শিদাবাদের আগেও আমরা দেখেছি যে ঘটনা দেখেছি, সেখানে বোমা ফাটছে, শিশু জখম হচ্ছে, বোমাকে বল ভেবে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে প্রতিশ্রুতি বাণ ছুটছে, কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না। অধীর চৌধুরী এ প্রসঙ্গে কি বলছেন একবার শোনাবো। কোথায় চলেছে গো এই বাংলা, কোথায় চলেছে? আমি মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা দ্রুত ব্যবস্থা নিন, না তো আমরা এসব নিয়ে প্রতিবাদে নামবো। রমজান মাস পার হলে আমরা প্রতিবাদে নামছি মুর্শিদাবাদ জেলা জুড়ে, আমরা এগুলো মানব না চোখ বুঝে। অধীর চৌধুরী বলছেন যে পুলিশ ব্যবস্থা নিক, কিন্তু যা দেখা যাচ্ছে, যে ছবি উঠে আসছে, দুষ্কৃতীরাই কিন্তু শাসন করছে রাজ্য এবং শেষমেশ বোমা বন্দুকই শেষ কথা বলছে। এই ছবি কিন্তু দেখতে পাচ্ছি রফি আমরা। যে প্রশ্ন বারবারই উঠছে যে বোমা বন্দুকই তাহলে কি শেষ কথা বলছে, তবে কি দুষ্কৃতীরাই শাসন করছে এ রাজ্য, এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। অন্যদিকে আপনাদেরকে এরই পাশাপাশি যে ছবি আমরা দেখাবো, যে ইতিমধ্যে যেমন বোমা উদ্ধার হচ্ছে,
এরই পাশাপাশি অস্ত্র ভাণ্ডারের হদিশও পাওয়া যাচ্ছে। একদিকে বোমা উদ্ধারের ঘটনা, অন্যদিকে অস্ত্র ভাণ্ডারের হদিশ। এবং এরই পাশাপাশি আপনাদের আরও একটা ছবিও আমরা দেখাবো, যে সেখানে কিন্তু আমরা দেখব পঞ্চায়েত প্রধান, তাঁর চক্ষু চড়ক গাছ, তার সিঁড়িতে মিষ্টির বাক্সে বোমা রাখা আছে, 2টি বোমা সেখানে রাখা আছে মিষ্টির বাক্স করে। অদ্ভুত সব ঘটনা ঘটছে, একের পর এক বোমা উদ্ধার। একদিকে বোমায় বিদ্ধ শৈশব, অন্যদিকে একেবারে বাড়িতে আর মিষ্টির বাক্সের মধ্যে জোড়া বোমা উদ্ধার। অন্যদিকে নরেন্দ্রপুরেও তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র ভাণ্ডারের হদিশ। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো। আপনাদের বলছিলাম যে কোথাও বোমা উদ্ধার তো কোথাও অস্ত্র ভাণ্ডারের হদিশ। জেলায় জেলায় যেভাবে বারুদের আস্ফালনের ছবি উঠে আসছে, এবার আপনাদেরকে দেখাবো নরেন্দ্রপুরের ছবি। নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর বাড়ি থেকেই অস্ত্র ভাণ্ডারের হদিশ। এবং এই যে তৃণমূল কর্মী আগেও অসামাজিক বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত, এবং তিনি নাকি এলাকায় রীতিমতো এলাকাবাসীদের ভয়ও দেখাতো। একেবারে এলাকার ত্রাস এই তৃণমূল কর্মী, তাকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই। এবং এই ঘটনার দিকে আমরা নজর রেখেছি, কোথা থেকে তার বাড়িতে এত অস্ত্র উদ্ধার হচ্ছে, কিসের কারণে তার বাড়িতে অস্ত্র রাখা ছিল, আমরা এই নিয়ে কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, এলাকার মানুষ তাকে এলাকার মানুষদের তিনি যথেষ্ট ভয় দেখাতেন, একেবারে এলাকার ত্রাস বলা যেতে পারে এই তৃণমূল কর্মী অনুপ পৈলান, এবং তিনি অসামাজিক কার্যকলাপের সঙ্গেও জড়িত। এবং আগেও এরকম বোমার যে হদিশ পাওয়া গেছে এই মুহূর্তে, তিনি নাকি এই ঘটনা প্রায়শই ঘটাতেই থাকেন, কিন্তু তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যদিও গ্রেফতার করা হয়েছে তাকে, এতদিন পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হলো না প্রসেনজিৎ? দেখো, এতদিন পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হচ্ছিল না তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত এই অনুপ কৈলানকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং গতকাল রাত্রে তার বাড়িতেই তল্লাশি অভিযান চালায় নরেন্দ্রপুর থানার পুলিশ, এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে 3টি বন্দুক ও 6 রাউন্ড গুলি পুলিশ উদ্ধার। গত কয়েকদিন ধরেই কার্যত খবর আসছিল যে এই অনুপ কৈলান সে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করছে, এলাকার সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং তাদেরকে প্রাণে মারার হুমকি দিয়ে সেখান থেকে মোটা টাকা তোলা আদায়ের চেষ্টা করছিল। এবং সেই অভিযোগ পাওয়া মাত্রই নরেন্দ্রপুর থানার পুলিশ কার্যত রেখেছিল এবং গতকাল আচমকা রাতে এবং কিন্তু হাতে নাতে সেই অনুপ সে কি কারণে মজুত করেছিল, এই আগ্নেয়াস্ত্র সে কোথাও পাচার করছিল কিনা, এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আজকে বহরমপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল অনুপ কৈলানকে, এবং তাকে পুলিশ বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং এই 7 দিন তাকে নিজেদের হেফাজতে নিয়ে কার্যত এই ঘটনার আরো তদন্ত করতে চাইছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এবং সর্বোপরি এলাকার সাধারণ মানুষ যেমনটা দাবি করছেন, যেহেতু অনুপ কৈলানের ব্যাকগ্রাউন্ডটাই শাসক দলের সাথে জড়িত, অর্থাৎ সে নিজেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে দাবি করতেন, এবং সেই কারণেই এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কে ছিলেন। শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ বলে দাবি করা নয়, এলাকায় যত রকম অসামাজিক কাজ হতে পারে, বিশেষ করে সাট্টার ঠেক চালানো, জুয়ার ঠেক চালানো, মদের ঠেক চালানো, সমস্ত কিছুতেই ধরেই এই কারবারিগুলো চালাচ্ছিলেন। কিন্তু এতদিন সময় লাগলো কেন পুলিশের তাকে গ্রেফতার করতে? এই জুয়ার ঠেক চালানো থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো, রীতিমতো এলাকার ত্রাস, অর্থাৎ যেমনটা সন্দেশখালীর ত্রাস, শাহজাহানের কথা মনে পড়ছে, এই মুহূর্তে এই নরেন্দ্রপুরের ত্রাস হতে এই তৃণমূল কর্মী অনুপ কৈলান, তাকে গ্রেফতার করতে এতটা দীর্ঘ সময় লেগে গেল। দেখো, এইখানেই কার্যত প্রশ্ন উঠেছে, তার কারণ শাসক দলের যেহেতু সঙ্গে অনুপ কৈলান ছিল, সেই কারণেই কার্যত পুলিশ একে গ্রেপ্তার করতে গড়িমসি করছিল, তেমনটাই সাধারণ মানুষের দাবি। তবে দিনের পর দিন যেভাবে অনুপ কৈলানের যে অসামাজিক কাজ সেটা বেড়ে চলেছিল, ফলে শাসক দলের লোকজনও কিন্তু তার মাথা থেকে হাত কার্যত সরিয়ে নিয়েছে। এবং ইতিমধ্যেই শাসক দলের লোকজন বলতে শুরু করেছে, যেহেতু এলাকায় বিরোধী কোনো দল নেই, তাই সকলেই এখন তৃণমূল কর্মী। তবে অনুপ কৈলান কার্যত সে সিপিএম কর্মী ছিল, এবং সিপিএম এর ঘরানা থেকেই সে এসেছিল, এবং সিপিএম দল এখনো সে করে, এবং সেই কারণেই এলাকায় এই সব ধরনের অসামাজিক কার্যকলাপ করছে। অভিযোগের পালা চলছে আবার ওই ঘটনাকে কেন্দ্র করে। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। পরের যে খবরে নজর রাখবো, দেগঙ্গায় মিষ্টির বাক্সে জোড়া বোমা।
আপনাদের দেখাবো দেগঙ্গায় মিষ্টির বাক্সে একেবারে জোড়া বোমা উদ্ধার। মিষ্টির প্যাকেটে বোমা। দেগঙ্গায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেটে কেউ বা কারা বোমা রেখে গেছে। এর ঠিক কি কারণ, কারা এইভাবে মিষ্টির প্যাকেটে বোমা রেখেছে, কি উদ্দেশ্য তা স্পষ্ট নয়, কিন্তু বোমা রাখা ছিল। কারা এভাবে বোমা মজুত করছে অহরহ এবং এভাবে বাড়িতে দেখে একেবারে পঞ্চায়েত প্রধানের চক্ষু চড়ক গাছ। দেগঙ্গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। একেবারে দেগঙ্গায় মিষ্টির বাক্স করে ভর্তি জোড়া বোমা উদ্ধার। কোথায় নিরাপত্তা, যেখানে বারবার অস্ত্র ভাণ্ডারের হদিশ, বোমা উদ্ধারের ঘটনা অহরহ চলছে, অর্থাৎ জেলায় জেলায় যেভাবে বারুদের আস্ফালন চলছে, একেবারে বারুদে ছেয়েছে বাংলা বলা যেতে পারে। কে বা কারা এমন কাজ করেছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বোমা দুটি পাওয়ার সঙ্গে সঙ্গেই দেগঙ্গা থানায় খবর দেওয়া হয়। দেগঙ্গা থানার পুলিশ উদ্ধার করে, কিন্তু রাজ্যে একই দিনে একপাশে বোমা উদ্ধার, একই দিনে অস্ত্র উদ্ধার, তৃণমূল কর্মীর বাড়িতে আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার। রাজ্যের এই পরিস্থিতি সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে বইকি, যেখানে বারবার এরকম ঘটনা ঘটছে। পরবর্তী ইস্যুর দিকে নজর রাখবো। অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার। আমডাঙ্গার দিকে আমরা নজর রাখবো। শিউরে ওঠার মতো দৃশ্য বলা যেতে পারে। আমডাঙ্গায় চাষের জমি থেকে মহিলার অর্ধনগ্ন অর্ধপোড়া দেহ উদ্ধার। আপনাদের যে এবার ছবি দেখাবো আমডাঙ্গায়, সেখানে শিউরে ওঠার মতোই ঘটনা, যেখানে অর্ধনগ্ন দেহ উদ্ধার এক মহিলার। এবং সেক্ষেত্রে কোথা থেকে এই মহিলা, স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এই মহিলাকে কিন্তু তারা এলাকায় কখনো দেখেননি। তাহলে কে এই মহিলা, কি তার পরিচয়, এবং এভাবেই বা হঠাৎ করে শিউরে ওঠার মতো ঘটনা। আমডাঙ্গায় চাষের জমি থেকে এই অর্ধনগ্ন অর্ধপোড়া দেহ উদ্ধার হয়েছে। কারা ফেলে রেখে গেল, কারা এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটালো, এ নিয়ে কিন্তু প্রশ্ন সামনে আসছে। যদিও স্থানীয় মানুষ তারা কিন্তু এই মহিলাকে কখনো দেখেননি এলাকায়। তাহলে কি হলো, কোথা থেকে এই যে মহিলা, তার পরিচয় বা কি, এটা কি তার এর পেছনে কি কোনো নৃশংস ঘটনা রয়েছে, এর পেছনে কারণটাই বা কি, উদ্দেশ্যটাই কি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন মাসুম আক্তার। মাসুম, যে ঘটনা ঘটছে একেবারে শিউরে ওঠার মতো বলা যেতে পারে, যেখানে চাষের জমি থেকে মহিলার অর্ধনগ্ন অর্ধপোড়া দেহ উদ্ধার, কিভাবে এটা কি খুন ছিল নাকি এর পিছনে কোনো নৃশংস ঘটনা, কি বলছে পুলিশ? দেখো, স্বাভাবিকভাবেই আমডাঙ্গা থানা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আমডাঙ্গা থানার হরিশপুরের এলাকাতে এই ঘটনা, এই দেহ উদ্ধার হয়েছে। একদম মাঠের যে ক্ষেত, সেই ক্ষেতের পাশ থেকেই কিন্তু এই মহিলার দেহ পড়েছিল অর্ধনগ্ন অর্ধপোড়া অবস্থায়। স্বাভাবিকভাবেই এটা দেখেই যে কেউ সাধারণভাবে বুঝবে যে এটা প্রথমে তাকে মহিলাকে খুন করা হয়েছে এবং তারপর হয়তো প্রমাণ লোপাট করার জন্য তার দেহ কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই প্রসঙ্গে একটু বলে রাখি যে এই ধরনের কেসে সাধারণত দেখা যায়, পুলিশের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এই ধরনের ক্ষেত্রে মহিলাদের অনেক সময় ধর্ষণ করার পর সেই প্রমাণ লোপাটের জন্যই এইভাবে শরীরের বেশ কিছু অংশ পুড়িয়ে দেওয়া হয় এবং পুড়িয়ে দিয়ে এই যে জায়গাটিতে ফেলে দেওয়া হয়েছে, দেহটা পাওয়া গেছে, সেটা কিন্তু একদম একটি রাস্তার ধারে ফাঁকা জায়গা, 2-4 কিলোমিটারের মধ্যে কোনো বসতি নাই, সেরকম একটি জায়গাতে দেহটি ফেলে রেখে পালিয়েছে। সকালবেলা এলাকার মানুষ যখন সেই রাস্তা দিয়ে যায় তখন তারা দেখতে পায় এবং আমডাঙ্গা থানাকে খবর দিলে আমডাঙ্গা থানা আসে, এসে সেই দেহকে উদ্ধার করে এবং বারাসাতের জেলা হাসপাতাল রয়েছে, যে উত্তর 24 পরগনা জেলা হাসপাতালে তার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কারণ এই যে ময়নাতদন্তের পরেই কিন্তু বোঝা যাবে যে ধর্ষণ হয়েছিল কিনা। কিন্তু এই মহিলাকে যেভাবে অর্ধনগ্ন অর্ধপোড়া অবস্থায় পাওয়া গেছে, তাতে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে এবং এলাকার মানুষও ডিমান্ড করতে থাকে। প্রচুর সংখ্যক এলাকার মানুষ এখানে জড়ো হয় এবং তাদের ডিমান্ড যে কি হয়েছে পুরো ঘটনা সত্য উদ্ঘাটন হোক। পুলিশ নড়ে চড়ে বসে এবং পুলিশ কিন্তু স্নিপার ডগ নিয়ে আসে। বারাসাতের এসডিপিও তিনি নিজে ঘটনাস্থলে যান এবং স্নিপার ডগ কে কাজে লাগিয়ে। না, কখনো দেখেননি এই মহিলাকে, তাহলে কি বাইরে থেকে দেহ এনে এখানে ফেলে রাখা হলো? পুলিশের ব্যাপারে কিছু জানাচ্ছে কি? অবশ্যই এখনো পর্যন্ত পুলিশ সরাসরি কিছু জানাননি, তবে এইটুকু পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে। আশপাশের যে সমস্ত থানা আছে এবং ব্যারাকপুর কমিশনারেটের যে পাশে, সেখানে সর্বত্র বা আমডাঙ্গা থানা যোগাযোগ করে এই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে যে কোনো থানায় কোনো মিসিং কেস আছে কিনা
বা কোনো কিডন্যাপিং কেস আছে কিনা, এ ধরনের থাকলে সেই মহিলার আগে পরিচয় না জানতে পারলে পুলিশ এখনো পর্যন্ত কিছুই বার করতে পারছে না। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অর্থাৎ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আপাতত ধন্যবাদ মাসুম তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। যে ছবি আমরা দেখলাম এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমডাঙ্গার ছবি। অত্যন্ত শিউরে ওঠার মতো ঘটনা, যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। এবং যদিও এটা খুন নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, কোনো পরিকল্পনা ছিল, কোনো নৃশংসতা ছিল, এ নিয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়ে যাচ্ছে। কারণ মহিলার পরিচয় সম্পর্কে এখনও কিছু স্পষ্ট করেনি পুলিশ। বুধবার সকালেই উত্তর 24 পরগনার আমডাঙ্গায় এই ঘটনা ঘটে। চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার একটি ফাঁকা চাষের জমি থেকে দেহটি উদ্ধার করা হয়। খুন নাকি এর পেছনে নৃশংস কোনো কিছু লুকিয়ে রয়েছে, তারই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মহিলার পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে ওই মহিলাকে আগে এলাকায় কখনো দেখা যায়নি, তাহলে কি বাইরে থেকে দেহটি এনে এখানে ফেলা হতে পারে? এ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। ডগ স্কোয়াড যায় ঘটনাস্থলে। বিরতির পর যে বেঙ্গল লাইনের যে ইস্যু থাকছে, ঠাকুর বাড়িতে কি করলেন বিজেপি বিধায়ক এবং নতুন বিতর্ক দানা বেঁধেছে এই মুহূর্তে। ঠাকুর বাড়িতে মতুয়া মহামিলন উৎসব চলছে, সেখানে গিয়ে বিজেপি বিধায়ক কি করলেন তা নিয়ে বিতর্ক উঠছে। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে নজর রাখবো, অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটছে জানেন। এবার যে ঘটনা ঘটেছে আপনাদেরকে দেখাবো। ঠাকুরনগরে ইতিমধ্যেই কিন্তু দুই পরিবার মিলে একটি উৎসব, মহামিলন উৎসব, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মমতাবালা ঠাকুরকে প্রণাম ঠুকলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে দুই পরিবার মিলে মেলার আয়োজন চলছে এবং সেখানে আনন্দে আত্মহারা হয়ে মমতাবালা ঠাকুরকেই প্রণাম করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা কবিয়াল, আপনারা জানেন, অসীম সরকার। দেখাচ্ছি সেই ছবি দেখুন। কি এমন হলো যার জন্য প্রণাম ঠুকলেন বিজেপি বিধায়ক অসীম সরকার, তা নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্কের দানা বেঁধেছে। এ বিষয়ে অসীম সরকার যদিও জানিয়েছেন যে আজ দুই পরিবার একত্রিত হয়ে মেলার আয়োজন করেছে, এই আনন্দে আমি সকলকে প্রণাম করছি। যেখানে আমরা বেশ কয়েকদিন আগেও দেখেছি এই অসীম সরকার, যিনি কবিয়াল, তিনি মমতাবালা ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু আক্রমণ শানিয়েছেন, ছড়া বেঁধেছেন, ছড়ার মাধ্যমে আক্রমণ শানিয়েছেন, কিন্তু তারপরে দেখা গেল একেবারে প্রণাম ঠুকলেন। এবার আমরা বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে নজর রাখবো। আয়কর অফিসার সেজে প্রতারণা, চিনার পার্কে প্রমোটারের বাড়িতে লুট, দ্বিতীয় পক্ষের স্ত্রীর ফন্দিকে সর্বশান্ত প্রমোটার। আপনাদের স্পেশাল 26 মনে আছে হয়তো, আয়কর আধিকারিক সেজে যেভাবে প্রতারণা করলো সিআইএসএফ জওয়ান, তা সত্যি তাজ্জবের ঘটনা বলা যেতে পারে। এবং এই ঘটনায় ঘটেছে চিনার পার্কে। আপনাদের দেখাবো সেই ছবি। আয়কর আধিকারিক সেজে একেবারে প্রতারণা, যেখানে কেউ বুঝতেই পারলো না যে তিনি আয়কর আধিকারিক নন। তারপরে দেখা গেল যে তিনি একজন সিআইএসএফ জওয়ান। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআইএসএফ, আপনারা জানেন, তার নাম জড়িয়েছে, প্রমোটারের বাড়িতে রীতিমতো লুটপাট চালালো। এবং 5 জন সিআইএসএফ জওয়ানের মধ্যে একজন মহিলা। ধৃতদের মধ্যে রয়েছে সিআইএসএফ এর ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল সহ আরো 3 জন।
আয়কর আধিকারিক সেজে চিনার পার্কের প্রমোটারের বাড়িতে লুটপাটে নাম জড়ালো কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআইএসএফ এর। ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করেছে বাগুইহাটি থানার পুলিশ। আর এই ধৃতদের তালিকাতে সিআইএসএফ এর ইন্সপেক্টর একজন এবং হেড কনস্টেবল সহ আরো 3 জন রয়েছে। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আয়কর আধিকারিক সেজে প্রতারণার ছক এবং তারপর 3 লক্ষ টাকা সোনার গয়না লুট, এবং আমরা দেখতে পেলাম সে আয়কর আধিকারিক তো নয়, তিনি একজন সিআইএসএফ জওয়ান। তারাও এই ঘটনায় এই প্রতারণার চক্রে জড়িয়ে যাচ্ছে। তাহলে কাদের ওপর ভরসা করবে মানুষ, সন্তোষ? একদমই সানন্দ, তোমায় জানাবো। যদি তোমাকে প্রথম দিনের ঘটনা জানাই, চলতি মাসেই 18 তারিখের এই ঘটনা, যখন 6 জন মিলে নিজেকে আইটি আধিকারিক অর্থাৎ ইনকাম ট্যাক্সের আধিকারিক বলে পরিচয় দিতেন, চিনার পার্কে যিনি প্রমোটারের বাড়িতে পৌঁছান এবং সেইখানে রাত 2টো থেকে অর্থাৎ 17 তারিখের রাত্রিবেলায় অর্থাৎ 17 তারিখ ভোর রাত্রিবেলা, যেটা 18 তারিখ 2টো নাগাদ, সেইখানে তারা এই চিনার পার্কে বাড়িতে পৌঁছান প্রমোটারে। সেইখানে পৌঁছানোর পর তারা সেই গেট লক করে দেয়। যত পরিবারের লোকজনরা ছিলেন বা কাজের লোকজন ছিল তাদের মোবাইল তারা নিয়ে সুইচ অফ করে দেন, অর্থাৎ যোগাযোগের যে জায়গা সেটা বন্ধ করে দেওয়া হয়। তারপরেই এই যে সিআইএসএফ এর যারা কর্মীরা বা এমপ্লয়িরা, তারা নিজেকে ইনকাম ট্যাক্সের আধিকারিক বলে পরিচয় বলে এবং তারপরে তল্লাশি চালায় এবং প্রায় 2 ঘন্টা থেকে 3.5 ঘন্টা চালানো হয় তল্লাশি। মূলত একজনের বাড়িতে চালানো হয় না, একজনের রুমে চালানো হয় না তল্লাশি, যার নাম হচ্ছে আরতি সিং। এবং এই আরতি সিং হচ্ছেন এই যে মৃত প্রমোটার তার দ্বিতীয় বউ। এবং এর রুমে কেনই তল্লাশি চালানো হয়নি এবং পাশাপাশি তার রুম থেকে বেশ কিছু নথিপত্র কাগজ নিয়ে তার যে প্রমোটারের যে প্রথম বউ, তার মেয়ে সঙ্গে যা যা ডকুমেন্ট তার পরিবারের তার নামে যা যা জমি ছিল সেই সমস্ত জমির কাগজ এই যারা ইনকাম ট্যাক্সের পরিচয় বলে গেছিলেন তল্লাশি চালাতে, তারা সই করি না ডকুমেন্টে। এরপরেই তারা জানান 6টার পর তাদের কাছে ফোন আসে। প্রমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং গাড়ি চালক, অর্থাৎ গাড়ি চালককে জিজ্ঞাসাবাদেও কিন্তু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে, সন্তোষ। একদমই। তারপরেই এই বিষয়টি জানতে পারেন পরিবারের লোকজন, তারপর বাগুইহাটি থানায় অভিযোগ করেন এবং বাগুইহাটি থানায় অভিযোগ করার পর পুলিশ তদন্ত নামে এবং তদন্ত নামে করার প্রথমেই সিসিটিভি ক্যামেরাতে দেখতে পায় যে গাড়ি করে এই ইনকাম ট্যাক্সের অফিসার এসেছে। তারপরে গাড়ি নাম্বার যাচাই করার পর যে গাড়ি ড্রাইভার তাকে ধরে ফেলেন। তারপর গাড়ি ড্রাইভার সমস্ত পরিচয় দেয় কি যারা এসেছিলেন ইনকাম ট্যাক্সের পরিচয় দিয়ে রেড করেছিলেন, কিন্তু তারা ইনকাম ট্যাক্সের আধিকারিক নয়, তারা সিআইএসএফ এর কর্মী এবং প্রাক্তন, অর্থাৎ এর আগেও তারা আরজি করে হাসপাতালে তারা ওইখানে দায়িত্বে ছিলেন। তারপর সেখান থেকে 1.5 মাস আগে তারা জায়গা ছেড়ে অন্য জায়গায় তাদেরকে পোস্টিং দেওয়া হয়। তারপরে বিবাদের জেরে কিন্তু খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার আমরা দেখলাম যে আয়কর আধিকারিকের পরিচয় দিয়ে লুটপাটের ঘটনা সামনে এলো। এটাও একটা তাজ্জব ঘটনাই বলা যেতে পারে, যেখানে তারপরে দেখা গেল সিআইএসএফ জওয়ান। অর্থাৎ এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে সাধারণ মানুষ তারা কার উপর ভরসা করবে। আপাতত ধন্যবাদ সন্তোষ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। পুলিশ কি বলছে এই ঘটনা প্রসঙ্গে শোনাবো আপনাদের। Purpose of this raid, of this fake IP raid, was a complainant Shatma, Arti Singh, মানে বিনোদ কুমার সিং late বিনোদ কুমার সিং এর second wife। তো এই আরতি সিং আর বিনীতা সিং এর মধ্যে যে সম্পত্তির জন্য যে ফ্যামিলি ডিসপিউট ছিল, ওই জন্য আরতি সিং আর আরতি সিং এর রিলেটিভস নে এই সিআইএসএফ ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করলো আর একটা ডিল করেছিল, এখানে একটা রেড করে যে সামানটা নিয়ে যাবে, যে ক্যাশ ওনারা এই অফার ছিল অ্যারাউন্ড লাইক যে ক্যাশ ওখান থেকে পেয়ে যাবে ওনারা 50-50 ডিভাইড করে নিয়ে নেবে বলে একটা ডিল করেছে। তো वो ডিলের জন্য ওনারা এই ফেক রেডটা অর্গানাইজ করে এখান থেকে এটা কন্ডাক্ট করে। তো বাকি এই সবই অ্যাকিউজড এখন সিআইএসএফ পার্সোনাল এখন জেসিতে আছে। আমরা টেস্ট আইডেন্টিফিকেশন পারেটা করব 28 ফিক্স করানো আছে। তো বাকি উইল রিভিল আফটার দ্য ইনভেস্টিগেশন। বেঙ্গল লাইন আজকের মতো এ পর্যন্তই। বাংলার সমস্ত খবরাখবরের জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন বেঙ্গল লাইনে।